There's a say in your medical science that prevention is better than cure. Hello, I'm Dr. Irene. This is gonna be my first long video in my YouTube channel. Okay, welcome everyone. ফার্স্ট টাইম নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো এটা আমার জন্য খুবই নতুন একটা ব্যাপার। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের প্রায় 60 থেকে 70% মহিলাদের খুব কমন একটি সমস্যা। সেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা মূত্রনালী বা থলির প্রদাহ। এমন না এটি বাচ্চাদের বা পুরুষের হচ্ছে না, কিন্তু তুলনামূলকভাবে তাদের অনেক কম। দেখা যায় তাদের 30 থেকে 35%, কিন্তু মহিলাদের অনেক বেশি। পুরুষদের তুলনায় মহিলাদেরই কেন এই রোগটা বেশি হচ্ছে সেটার পিছনেও একটা ব্যাখ্যা আছে। মহিলাদের ইউরেথ্রাল লেংথটা পুরুষদের থেকে ছোট থাকে, খাটো থাকে, ঠিক আছে? আর পুরুষদের এটা লম্বা থাকে। পুরুষদের থেকে মহিলাদের ইউরেথ্রাল লেংথটা কম হওয়ার কারণে দেখা যাচ্ছে ইনফেকশনটা খুব দ্রুত ছড়াচ্ছে, যেটা কিনা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে না। সাধারণত গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম হলে ঘামের সাথে লবণ বের হয়ে যায় আমাদের। তো দেখা যায় লবণের একটা কাজ থাকে পানি ধরে রাখা শরীরে। তো দেখা যায় যে সেটা বের হয়ে গেলে অতিরিক্ত পরিমাণে সেই সময় ইউটিআই হতে পারে। আর উইন্টারে যেটা হয়, রাতের বেলা প্রায় আমরা প্রস্রাব আটকিয়ে রাখি, আলসেমি করে ওয়াশরুমে যাই না। তারপরে পানিটা কম খাওয়া হয় উইন্টারে, তো সেক্ষেত্রেও আমাদের ইউটিআই হতে পারে। এখন কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ইউটিআই হয়েছে? ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব করার সময় প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করা, তলপেটে ব্যথা অনুভূত হওয়া, মাঝে মাঝে ব্যথাটা পিঠের দিকে যাওয়া। তো এতটুকু পর্যন্ত আসলে কিছু মেডিকেশন নিয়ে এবং বাসায় রেস্ট নিয়ে এই ইউটিআই থেকে রক্ষা পাওয়া সম্ভব। এটাকে আমরা বলছি আনকমপ্লিকেটেড ইউটিআই। আরও একটা ইউটিআই আছে, সেটা হচ্ছে কমপ্লিকেটেড ইউটিআই। এটা আসলে এমন পর্যায়ে চলে যায় যে রোগীকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হয়। এখন কি হলে আপনি বুঝবেন যে আপনার পেশেন্টটাকে হসপিটালাইজেশন করতে হবে? যেমন যদি তার জ্বর আসে, জ্বরের কোনো হিস্ট্রি থাকে, তার শরীরে কোনো র্যাশ উঠে, এরপরে সাথে প্রচণ্ড তলপেট ব্যথা থাকে এবং প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, বা প্রস্রাবটা ঘোলাটে রঙের হচ্ছে, যেটাকে আমরা বলি ক্লাউডি ইউরিন, বা পেশেন্টের অনেক বেশি বমি বমি ভাব পাচ্ছে বা বমি হচ্ছে, সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে পেশেন্টকে। এখানে একটা বিষয় ক্ল্যারিফাই করা দরকার, সেটা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত পড়া, যে কন্ডিশনটাকে আমরা বলি হেমাচুরিয়া। তো এই কন্ডিশনটা এমন না যে শুধুমাত্র ইউটিআইয়ের কারণেই হচ্ছে বা হয়। অন্যান্য যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে আপনার কিডনির, সেই ক্ষেত্রেও হেমাচুরিয়া হতে পারে। সেটার জন্য আলাদাভাবে আপনাকে সেই ডিজিজটা কী সেটা ইভালুয়েট করতে হবে। আপনার ভালো একজন নেফ্রোলজিস্ট অথবা ইউরোলজিস্টের কাছে যেতে হবে। সে ইনভেস্টিগেশন দিলে সেই অনুযায়ী আপনি ডিজিজটা ইভালুয়েট করতে পারবেন। প্রাইমারিভাবে আমরা সাসপেক্ট করি যে হেমাচুরিয়া মানেই পেশেন্টটার প্রাইমারিভাবে ইউটিআই হতে পারে। এমন না যে এটা ইউটিআই, অন্য কোনো ডিজিজ কন্ডিশনও হতে পারে, বাট প্রাইমারিভাবে আমরা সেটাকে ইউটিআই সাসপেক্ট করি। আনকমপ্লিকেটেড ইউটিআইয়ের ক্ষেত্রে দেখা যায় বাসায় বসেই পর্যাপ্ত পানি খেলে, ডাবের পানি, খাবার স্যালাইন, নর্মাল পানি খেলেই দেখা যায় যে আনকমপ্লিকেটেড ইউটিআইগুলো নর্মালি ভালো হয়ে যায়। বাসায় পর্যাপ্ত রেস্ট নিলেই ভালো হয়ে যায়। কিন্তু কমপ্লিকেটেড ইউটিআইগুলো অবশ্যই আপনার পার্শ্ববর্তী হসপিটালে যেতে হবে। সেখানে একজন কনসালটেন্টকে দেখিয়ে বা রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখিয়ে আপনার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। কমপ্লিকেটেড ইউটিআর কেসগুলোতে দেখা যায় যে একটা সিটি স্ক্যান বা সিস্টোস্কোপি করা হয়, কারণ হেমাচুরিয়ার ব্যাপারটা যেটা বললাম, যেটা শুধুমাত্র যে ইউটিআইয়ের কারণে হচ্ছে বিষয়টা তা না, প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা। তো দেখা যায় যে এটা অন্য কোনো কারণ হতে পারে, যেমন ইউরেটারিক স্টোন, মানে পাথর থাকলে, তারপরে হচ্ছে ব্লকেজ থাকলে কোনো, তারপরে বিপিএইচ থাকলে, যেটা কিনা পুরুষ পেশেন্টদের 50-এর পরে গিয়ে হয়, বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া বলি যেটাকে আমরা। তো এগুলো হলেও কিন্তু হেমাচুরিয়া হতে পারে। মোর ওভার কমপ্লিকেটেড কেসগুলোর ক্ষেত্রে আসলে বাসায় বসে থাকা উচিত না, যত দ্রুত সম্ভব আসলে হসপিটালে ভর্তি হলেই ভালো। এবার কিছু বেসিক হ্যাবিট নিয়ে কথা বলবো, কিছু লাইফস্টাইল মডিফিকেশান নিয়ে কথা বলবো, যেটা করলে ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রিভেন্ট ইউটিআই।
যে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া যেতে পারে ইউটিআই প্রিভেনশনের ক্ষেত্রে, প্রথমত আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, দিনে অ্যাটলিস্ট 6 to 8 গ্লাসেস অফ ওয়াটার। দেন পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় আমাদের বেসিক যে 3টা মিল, সে 3টা মিলের পরে পানি খাচ্ছি, এর মাঝখানে যে একটা পানি খাওয়া বা পানি কতটুকু খাচ্ছি সেটা যে একটা হিসাব রাখা, সেটা আমরা অনেকেই করি না। পার্সোনাল হাইজিনের মধ্যে দেখা যায় যে গোসল করাটা পড়ে, এটা খুবই বেসিক একটা ব্যাপার। বাট শীতকালে দেখা যায় যে অনেকেই এই ব্যাপারটাতে আলসেমি করে, প্রতিদিন গোসল করে না, সেক্ষেত্রে কিন্তু ইউটিআই হতে পারে। যারা বিবাহিত সহবাসের পরে আপনার ইন্টিমেট এরিয়াগুলো ভালো মতো ওয়াশ করা, এবং ওয়াশের সময় খেয়াল রাখতে হবে আপনি কোনো হার্শ কেমিক্যাল দিয়ে ওয়াশ করছেন কিনা, মানে আপনি যেই কেমিক্যাল বা যেই প্রোডাক্টটা দিয়ে ওয়াশ করছেন সেটার পিএইচ অনেক বেশি ক্ষারের দিকে কিনা, অ্যালকালাইন কিনা। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ভ্যাজানার যে পিএইচটা সেটা হচ্ছে অ্যাসিডিক। তো সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যাজানাল যে ফ্লোরাগুলো আছে, যেগুলো কিনা ভালো ব্যাকটেরিয়া, সেটা আর কি ধ্বংস হয়, নষ্ট হয়ে যায় আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইউটিআই হওয়ার একটা আশঙ্কা রয়ে যায়। তো হার্শ কোনো কেমিক্যাল দিয়ে আসলে বা সোপ দিয়ে ওয়াশ করা ঠিক না। স্যানিটারি ন্যাপকিন বা প্যাডগুলো অনেকক্ষণ ব্যবহার না করা, 3 থেকে 4 ঘন্টা পার হওয়ার পরেই একটা প্যাড চেঞ্জ করে ফেলা মেনস্ট্রুয়েশনের সময়। সামারে একটা ব্রিদেবল আন্ডারগার্মেন্টস ইউজ করা, একই আন্ডারগার্মেন্টস সেকেন্ড টাইম ইউজ না করা, মানে সেকেন্ড টাইম বলেছি না ধুয়ে ইউজ না করা। তারপরে পুকুরে গোসল করা, দেখা যায় যে গ্রামের দিকে পুকুরে গোসল করাটা, এখান থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। এটা খুবই কমন একটা কজ, অনেকেই হয়তো বা এটা নিয়ে কথাবার্তা বলে না। বাট পুকুরে পানিটা তো আসলে এক পানিতে সবাই গোসল করছে, পানিটা তো আসলে এতটা পরিষ্কার পানি না। তো দেখা যায় যে এই পুকুরে পানিটাতে গোসল করলেও অনেক সময় ইনফেকশন হওয়ার চান্স থাকে, বিশেষ করে ফিমেলদের। আরও কিছু ব্যাপার থাকে, যেমন অনেক সময় আমরা দেখা যায় যে ইউটিআই হলো কোনো ফিজিশিয়ানের কাছ থেকে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম, প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম, দেখা যাচ্ছে সেটা ডোজ আমরা কমপ্লিট করলাম না। তো ডোজ কমপ্লিট না করলেও দেখা যায় যে ইনফেকশনটা রয়েই যায়, কিছু ইনফেকশন রয়ে যায়। তো ওটা আবার পুনরায় অ্যাটাক করতে খুব ওদের জন্য খুব ইজি হয়ে যায়, এবং ওরা আরও পাওয়ারফুল হয় সেই সময়। আবার হচ্ছে ফার্মেসি থেকে নিজের মতো করে ওষুধ কিনে ওষুধ খাওয়া, এইগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে আসলে ইনফেকশনটা পুরোপুরি ভালো হয়ে যায় না। তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে সব কিছুর উপরে আপনার হেলথের উপরে কিছুই না, বোথ আপনার ফিজিক্যাল এবং আপনার মেন্টাল হেলথের উপরে আপনার আর কোনো কিছুই না। আরেকটা ইম্পর্টেন্ট কথা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে ইউটিআই কিন্তু খুবই কমন একটা বিষয়। যারা প্রেগনেন্ট ওমেন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিআইটা খুবই কমন। দেখা যায় যে 80 to 90% প্রেগনেন্ট ওমেনদের ইউটিআইটা হচ্ছেই। প্রেগনেন্সিতে আসলে সেকেন্ড ট্রাইমেস্টারের পরে ইউটিআই হওয়ার চান্স খুবই বেশি বেড়ে যায়। এখানে কিছু ফ্যাক্টর আছে, যেমন হরমোনাল কিছু ফ্যাক্টর থাকে, কারণ প্রেগনেন্সিতে হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়। তারপরে অ্যানাটমিক্যাল কিছু বিষয় থাকে, মানে শারীরিক গঠনের কিছু পরিবর্তন হয়, যেমন ইউটেরাসটা সাইজে অনেক বেশি বড় হয়ে যায়, সেটা দেখা যায় ব্লাডারটাকে একটু প্রেশার দেয়। এই কারণে দেখা যায় প্রপার প্রস্রাবটা হয় না, মানে সম্পূর্ণ যেভাবে প্রস্রাবটা হওয়া সেটা হয় না, কিছু প্রস্রাব রয়ে যায়। তো ওই প্রস্রাবটা আবার পুনরায় দেখা যায় যে অর্গানিজমগুলো বা ব্যাকটেরিয়াগুলোকে আবার গ্রোথ করতে সাহায্য করে। এরপরে আরও দেখা যায় যে প্রেগনেন্সিতে ইউরিনের মধ্যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি থাকে, যেটাও কিনা একভাবে ব্যাকটেরিয়ার জন্য একটা খাবার হিসেবে কাজ করে। তো সব মিলে দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টারের পরে প্রেগনেন্সিতে আসলে ইউটিআইয়ের আশঙ্কাটা অনেক বেশি বেড়ে যায়। যারা প্রেগনেন্ট ওমেন আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন তার প্রেসক্রাইব করা ওষুধ খেতে হবে, কজ প্রেগনেন্সিতে ড্রাগ সিলেকশনের একটা ব্যাপার থাকে, সব ড্রাগ প্রেগনেন্সিতে সেফ হয় না। তো সেই অনুযায়ী আপনার যে গাইনোকোলজিস্ট আছে সেই অনুযায়ী আপনাকে মেডিকেশন নিতে হবে। তো এটাই ছিল আমার ইউটিআই নিয়ে টুকটাক কথাবার্তা। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য। আমার এটা আসলে প্রথম ভয়েস ওভার ভিডিও, তো আমার খুব একটা বেশি যে ইউটিউব ভিডিও নিয়ে অনেক বেশি আইডিয়া আছে তা না। আমি মানে নর্মালি একটা ক্যামেরায় রেকর্ড করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে ইন্সপায়ার করবেন অবশ্যই, আমি যেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি।
আমার চেষ্টা থাকবে এরপরে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে কমন ডিজিজগুলো আছে বা রোগগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা। ভিডিও নিয়ে আসলে অনেকেরই কমপ্লেন থাকতে পারে। আমি মোটামুটি ট্রাই করেছি ইউটিআর ব্যাপারটা মেডিকেলের ভাষা বাদে আর কি সহজভাবে বাংলায় সবাইকে বোঝানোর জন্য, এবং বাসায় কিছু প্রিভেন্টিভ মেজার নিয়েই কিন্তু আপনি ঘরে বসে আর কি ইউটিআর ব্যাপারটা সলভ করতে পারেন। এমন না যে আপনাকে সবসময় ডাক্তারের কাছে যেতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আপনি কি হলে, কি ডেঞ্জার সাইনগুলো হলে আপনাকে অবশ্যই হসপিটালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। এবং প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, ফার্মেসিতে গিয়ে আসলে তাদের কথা শুনে ওষুধ খাওয়া এগুলো আসলে আমি মনে করি এখনকার জেনারেশনে 2025 সালে এসে আসলে এটা খুবই খারাপ একটা অভ্যাস। এটা আমি আমার ক্লিনিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন অনেককেই দেখি যে অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট না করে একটা বড় ধরনের অসুখ নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। কোন রোগটা হলে কোন অ্যান্টিবায়োটিক খেতে হবে এটা তো আসলে ওনারা বলতে পারে না। ঠিক আছে না? কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে অনেকেই জানে না। তো টুকিটাকি এই বিষয়গুলো নিয়েই আমি ভিডিও বানানোর ট্রাই করব। আশা করি এই ইউটিউব জার্নিতে আপনাদের সহযোগিতা পাবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার নিজেরও কিছু প্ল্যান আছে, সেই অনুযায়ী আমি আগানোর ট্রাই করব। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। গরমের দিকে এতবার অথবা আসে। গড, so tough. Sodium chloride? Yeah. Slow iron, slow. হবে।